ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি যে 2 নম্বর ম্যাথটাতে লেখা আছে যে 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধি দ্বিগুণ হলে প্রমাণ করো যে cos আলফা সমান 2 cos বিটা। তো এখানে কিন্তু দুইটা কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে তোমার একটা কন্ডিশন, আবার একটু পরে আর একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন দেওয়া আছে। এবং দুই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হচ্ছে যে 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বল। তার মানে কি, আমরা এতদিন যে ম্যাথগুলো করতাম সেই ম্যাথগুলোতে কিন্তু একটা বলের নাম দিতাম পি বল আর একটা বলের নাম দিতাম কিউ বল। তার মানে পি আর কিউ কিন্তু সমান বল ছিল না, কিন্তু এই ম্যাথটাতে বলে দিচ্ছে যে সমান বল। তার মানে সমান বল এই কথার অর্থ হচ্ছে যে দুইটার নামই হয় পি হবে অথবা দুইটার নামই হবে কিউ। তাহলে একটা পার্থক্য সবাই দেখতে পেলাম যে আগের দিনের সাথে, যে আগের দিন আমরা বলের নাম দিতাম একটা পি একটা কিউ, আর আজকে যেহেতু স্পষ্ট করে লেখা আছে যে সমান বল হবে, সুতরাং দুইটা বলের নামই হয় পি দিতে হবে অথবা দুইটা বলের নামই তুমি কিউ দিবা। এবং তাদের মধ্যবর্তী কোণ নরমালি কি হয়? মধ্যবর্তী কোণ নরমালি হয় আলফা। আর এখানে প্রশ্নে বলে দিয়েছে যে মধ্যবর্তী কোণ হবে 2 আলফা। তাহলে এটা ছিল একটা ব্যাপার। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে যে ওই দুইটি বল, যে দুইটি বল আগে ছিল, ওই দুইটি বলই মধ্যবর্তী কোণ যদি 2 বিটা হয়। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তখন বলা হয়েছে যে তখন লব্ধিটা দ্বিগুণ হবে। অর্থাৎ প্রথমে যে লব্ধি থাকবে এবং পরে যে লব্ধি থাকবে, এই লব্ধি একটা আর একটা দ্বিগুণ হবে। যাক, আমরা যতটুকু বুঝালাম এই অনুসারে এখন আমরা সবাই চিত্র আঁকা শুরু করি। চিত্র আঁকলে এবং লিখলে আরো ক্লিয়ার হবে। ওকে, সবাই তাহলে এখন 2 নাম্বারটার চিত্র আঁকবা এবং তারপরে কিছু কথাবার্তা লিখে নিবা। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, সবাই একটা চিত্র আঁকো। চিত্রটা কিরকম হবে দেখো। একটা বল যার নাম দিলাম পি বল, আবার আরেকটা বল, এটা কিন্তু সমান বল, প্রশ্নে বলেছে সমান বল। যেহেতু প্রশ্নে সমান বল বলা হয়েছে, সুতরাং দুইটাই তুমি একই রকম বল আঁকবা। নিচেরটাও পি, এই বলটাও হবে পি বল। দুইটা বলই যেহেতু প্রশ্নে সমান বলে দিয়েছে, এজন্য দুইটাই পি এবং তারা সমান। ওকে, তাহলে পি এবং পি যদি সমান বল হয়, একজন বলো তো এদের লব্ধি কোথায় কাজ করতে পারে? এদের লব্ধি কোথায় কাজ করতে পারে বলো একজন। মাঝখানে। আচ্ছা, কথা ঠিক আছে যে আসলেই কিন্তু আজকে কিন্তু এদের লব্ধি মাঝখানেই কাজ করবে। অর্থাৎ আগের দিন আমরা দেখেছিলাম যে লব্ধি কিন্তু একদম মাঝ দিয়ে যায়নি। যেই বলটা একটু বড়, সেই বলের দিকে একটু, মানে কি বলে, একটু হেলে ছিল। আর যখন দেখবা দুইটা বলই সমান, তখন কিন্তু কারো দিকে হেলে থাকবে না, তখন লব্ধি যাবে একদম মাঝখান দিয়ে, টোটালি মাঝখান দিয়ে যাবে লব্ধি। দুইটা বল যদি সমান হয় তখন লব্ধি যাবে একদম মাঝখান দিয়ে। আর যদি কোনো বল বড় হয়, তখন লব্ধিটা তার দিকে একটু হেলে থাকবে। যদি কোনো বল বড় হতো, তখন লব্ধিটা তার দিকে একটু হেলে থাকতো। আর যখন সমান হবে, তখন একদম মাঝখান দিয়ে যাবে। ওকে, এখন দেখো প্রশ্নে কিন্তু এই কথাটা বলা আছে স্পষ্ট করে যে এই বলটা আর এই বলটা, এদের মধ্যবর্তী কোণ প্রশ্নে বলা আছে 2 আলফা। প্রশ্নে বলা আছে এদের মধ্যবর্তী কোণ 2 আলফা। তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যে 2 আলফা, এটা কিন্তু আমি নিজের থেকে লিখি নাই, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে সবাই যদি চিত্র এঁকে থাকো, তাহলে সবার এখন কাজ হবে যে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ লেখা। তো আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো কিছুই না, ল্যাঙ্গুয়েজগুলো আমরা কোশ্চেন থেকেই কপি করব। তাহলে সবাই কোশ্চেন থেকেই কপি করবা, কিন্তু তার সাথে দু একটা কথা তোমাকে নিজের থেকে লিখতে হবে। মানে কোশ্চেনটা ফলো করে লিখতে হবে, দু একটা কথা তুমি নিজের থেকে লিখবা। তাহলে সবাই লিখো যে ধরি দুইটি সমান বল। লিখো ধরি দুইটি সমান বল। কেননা তারা কিন্তু সমান বল বলে দিয়েছিল, কিন্তু সমান বলের নাম তারা বলে দেয়নি। ধরি দুইটি সমান বল পি ও পি, দুইটি সমান বল পি ও পি, তারা নাম দিয়ে দেয়নি, আমরা নাম দিয়ে দিলাম। আচ্ছা, দুইটি সমান বল পি এবং পি, এদের লব্ধির নামও তারা দেয়নি। দুইটি সমান বল পি এবং পি, এদের লব্ধি আর, এদের লব্ধি আর। ওকে,
বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এখন যেটা বলতেছি সেটা কিন্তু প্রশ্নে বলা আছে। বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা যে 2 আলফা, এটা প্রশ্নে বলা আছে। বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 2 আলফা হলে, ওকে ব্যাস, তাহলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যে 2 আলফা, এই কথাটা প্রশ্নেই বলা ছিল। যদি হয় তাহলে আমরা জানি যে বলের সামান্তরিক সূত্রানুসারে, আমরা আগের দিন বলেছিলাম, সরি, দুইয়ের 2 নাম্বার না? হ্যাঁ, 2-এর 2 নাম্বারে তো 2 আলফা দেওয়া আছে না, দেখো তো একটু। ওকে, তাহলে 2-এর 2 নাম্বার, হ্যাঁ 2-এর 2 নাম্বারে দেখো যে কোণ কিন্তু 2 আলফা বলা আছে প্রথম ক্ষেত্রে, আবার দ্বিতীয় ক্ষেত্রে কোণটা অন্যরকম। ওকে, তাহলে বলের সামান্তরিক, সবাই লিখো, বলের সামান্তরিক সূত্রানুসারে, বলের সামান্তরিক সূত্রানুসারে আমরা জানি যে বলের সামান্তরিক সূত্রানুসারে আমরা সবাই জানি সূত্র কেমন ছিল, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু বলের মান একটা পি এবং আরেকটাও পি, এই কারণে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না হয়ে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, 2pq, দুইটাই পি, আর কজ আলফা হওয়ার কথা, কিন্তু কোণের মান সবাই দেখতে পাচ্ছি কোণের মান আলফা না হয়ে 2 আলফা। তাহলে আমরা আগের দিনের সূত্রটাই ব্যবহার করলাম, শুধুমাত্র পি আর কিউ না লিখে দুইটাই পি, আর আলফা না লিখে 2 আলফা, যেহেতু মধ্যবর্তী কোণ 2 আলফা। ওকে, সবাই এটা যোগ বিয়োগ কন্টিনিউ করো। যোগ বিয়োগ করলে প্রথমটা হয় 2p স্কোয়ার, পরেরটা গুণ করে দিলে হয় 2p স্কোয়ার cos 2 আলফা। সবাই 2p স্কোয়ারটা কমন নাও। 2p স্কোয়ার যদি কমন নাও তাহলে কেমন হবে, 1 প্লাস cos 2 আলফা। 2p স্কোয়ার কমন নিলাম। ওকে, তাহলে আমাদের এতটুকু থাকতে পারে আপাতত। এটা মনে করো শুধু আর স্কোয়ারের মান, হ্যাঁ এটা হচ্ছে শুধু আর স্কোয়ারের মান, 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস cos 2 আলফা। ওকে, শুধু আর স্কোয়ারের মান ঠিক এই অবস্থায় রেখে দিলাম আমরা, 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। তাহলে আমরা আগের দিন খেয়াল করেছি যে এই জাতীয় ম্যাথগুলোতে কিন্তু একটা ক্ষেত্র থাকে না, দুইটা ক্ষেত্র থাকে, হ্যাঁ, প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র। তাহলে এখন দেখা যাক দ্বিতীয় ক্ষেত্রে আবার কি বলা আছে। তো আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য আলাদা চিত্র আঁকবো এবং আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ লিখব। সবাই লিখবা আবার, আবার লিখে সবাই আবারও বইটা খেয়াল করো যে বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে কি বলা আছে। ওকে, প্রশ্নের মধ্যে বলা আছে যে 2 বিটা কোণে ক্রিয়ারত, অর্থাৎ ওই একই বল তারা এখন 2 বিটা কোণে ক্রিয়ারত। ওকে, তাহলে বল দুইটির লব্ধির দ্বিগুণ হলে, তো লব্ধি কোনটা কত সেটা আমরা দেখতেছি পরে, আপাতত সবাই লিখে নাও যে আবার বলদ্বয় বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, প্রশ্নে বলা আছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 বিটা হবে, একটু আগে ছিল 2 আলফা, এখন 2 বিটা। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 বিটা হলে ধরি লব্ধি আর প্রাইম, জাস্ট লব্ধির নামটা দিয়ে দিলাম আর প্রাইম। যদি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা থাকে তখন লব্ধির নাম দিয়েছিলাম আর, আর দ্বিতীয় ক্ষেত্রে তারা বলে দিয়েছে মধ্যবর্তী কোণ হবে 2 বেটা, যখন 2 বেটা তখন আমি লব্ধির নাম দিলাম আর প্রাইম। আচ্ছা, তাহলে সবাই এখন একটা চিত্র আঁকবা। দেখো সবাই এখন ওই একই রকম চিত্র আরেকটা আঁকো, সবাই সেম চিত্র সবাই আরেকটা আঁকো। এইটা হবে পি, এটাও হবে পি, কিন্তু খেয়াল রাখতে হবে কি, তেমন কিছুই খেয়াল রাখতে হবে না, খেয়াল রাখতে হবে যে এই 2 আলফা এবং 2 বেটা, হ্যাঁ দুইটা কোণ নিশ্চয়ই একই না, তাই না? 2 আলফা কোণ একরকম আর 2 বিটা কোণ নিশ্চয়ই আরেক রকম হবে। তাহলে 2 বিটা কোণটা মনে করো কিভাবে আঁকবো, একটু কমও আঁকতে পারি একটু বেশিও আঁকতে পারি। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ যে এখন কিন্তু আবারও সেই বল পি আর পি, কিন্তু এখন অন্তর্ভুক্ত কোণ হবে 2 বেটা আর লব্ধি হবে আর প্রাইম। তাহলে এখন আমরা আবারও বলতে পারি অতএব দিয়ে আমরা যদি আগের মতো করে লিখি আর প্রাইম স্কোয়ার সমান সমান
পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p ইন্টু পি কস 2 বেটা। তার মানে সূত্র কিন্তু আগেরটাই হলো, শুধুমাত্র দুইটা পার্থক্য হলো, একটা হচ্ছে আর স্কোয়ারের জায়গায় আর প্রাইম স্কোয়ার হলো, আর 2 আলফার জায়গায় 2 বেটা হলো। তো একইভাবে এটাও যোগ বিয়োগ করো, 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 2 বেটা 2p স্কোয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি 1 প্লাস কস 2 বেটা। বাম দিকে ছিল আর প্রাইম স্কোয়ার ছিল। সবাই এটাকেও নাম্বারিং করে ফেলতে পারো, তার কারণ আমরা এখন লিখব প্রশ্ন মতে। সবাই এতটুকু আশা করি বুঝতে পারছো, কিছুই না। দুইটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রেও বলের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করেছি, দ্বিতীয় ক্ষেত্রেও বলের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন মতে তোমরা যেটা বলেছো আমি সেটা লিখতেছি, তোমরা শুধু বলবা যে কোনটা হবে। দেখো তোমাদের জন্য আমি দুইটা অপশন রাখতেছি, আর সমান সমান 2r প্রাইম নাকি আর প্রাইম সমান সমান 2r। তোমরা কোনটা পছন্দ করো বলো। তাহলে সবাই একমত, তাই তো? ওকে, তোমাদের কথা ঠিক আছে, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে। যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে যে প্রথম বলের লব্ধি দ্বিতীয় বলের লব্ধির দ্বিগুণ, প্রথম বলের লব্ধি দ্বিতীয় বলের লব্ধির দ্বিগুণ। তাহলে এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে যে কে কার দ্বিগুণ, ভালো করে খেয়াল করবো। তোমরা ঠিকই বলেছো, প্রথমটাই ঠিক আছে, যে প্রথম বলের লব্ধি দ্বিতীয় বলের লব্ধির দ্বিগুণ। তাহলে সবাই লিখতে পারো যে প্রশ্ন মতে আর সমান 2r প্রাইম, এটা প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে এটা। এখন তুমি মান বসিয়ে দাও, আর মান বসানোর ক্ষেত্রে তুমি আরেকটা কাজ করতে পারো, একবার আর স্কোয়ার করে দিতে পারো। অর্থাৎ কি করতে পারো, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। আর স্কোয়ার সমান সমান 4r প্রাইম স্কোয়ার। তুমি উভয় পক্ষে বর্গ করে দিলা, কেননা বর্গ করলে মানটা বসাতে সুবিধা হচ্ছে। ওকে, এখন তুমি মান বসিয়ে দাও। বাম দিকে সমীকরণ 1 থেকে আর স্কোয়ারের মানটা বসায় দাও, 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 আলফা। ডান দিকে 4 থাকলো, 4 থাকার পর আর প্রাইম স্কোয়ারটা হবে 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 বেটা। আমরা কিন্তু সমীকরণ 1 আর সমীকরণ 2 থেকে মান বসালাম। এইটুকু হচ্ছে আর স্কোয়ারের মান, আর এইটুকু হচ্ছে আর প্রাইম স্কোয়ারের মান। আর আগে একটা 4 ছিল, 4 থাকলো। আচ্ছা, তাহলে আমরা এখন প্রাথমিক কিছু কাটাকাটি করতে পারি নিশ্চয়ই। সবাই দেখো, উভয় পক্ষ থেকে 2p স্কোয়ার, ওকে 2p স্কোয়ার, উভয় পক্ষ থেকে 2p স্কোয়ার সবাই কেটে দাও। কাটাকাটির পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখো আগে, 1 প্লাস কস 2 আলফা, আর এদিকে থাকে 4 ইন্টু 1 প্লাস কস 2 বেটা। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমরা কি তার কাছাকাছি যাচ্ছি নাকি তার কাছাকাছি এখনো যায়নি? আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। বলো তোমাদের মধ্যে কে বলবা এইটুকুর ফর্মুলা। 2 cos স্কয়ার আলফা, খুব ভালো। আমরা সবাই জানি যে এইটুকুর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 1 প্লাস কস 2 আলফা, এইটুকুর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 cos স্কয়ার আলফা। এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা ফার্স্ট পেপারের। ঠিক একইভাবে এখানে 4 থাকলো, শুধুমাত্র এইটুকু ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 cos স্কয়ার বিটা। যারা ভুলে গিয়েছো লিখে নিতে পারো, এটা ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির সূত্র 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a সমান সমান 2 cos স্কয়ার a, ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির সূত্র। ওকে, এখন সবাই উভয় পক্ষ থেকে কাটাকাটি করো। এই যে এই 2 কেটে দিলাম। যখনই এই 2 কেটে দিলাম, তখন cos স্কয়ার আলফা সমান 4 cos স্কয়ার বিটা। এখন তুমি যদি বাম দিক থেকে স্কয়ারটা তুলে দাও, বাম দিক থেকে স্কয়ার তুলে দিলে ডান দিকে রুট হবে। ডান দিকে 4 কে রুট করলে 2 হয়, আর cos স্কয়ারকে রুট করলে cos হয়।
দেখো এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। সবাই বুঝতে পারলাম? বাম দিক থেকে স্কোয়ার তুলে দিলে ডান দিকে রুট হয়ে গেল, রুট হয়ে গেলে এরকম কিছু হলো। তাহলে সবাই বুঝতে পারলে ব্যাপারটা যে আসলে তেমন কিছুই না। প্রথম ক্ষেত্রে বলের সামান্তরিক অ্যাপ্লাই করবা, আবার দ্বিতীয় ক্ষেত্রে আবারও বলের সামান্তরিক অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর তারপর তুমি দেখবা যে প্রশ্ন মতে কি বলা আছে। প্রশ্ন মতে যেটা বলা আছে ওইটা অ্যাপ্লাই করে দিলেই মোটামুটি এটা হয়ে যাবে। আর ত্রিকোণমিতির সূত্র, এই ত্রিকোণমিতির সূত্র তোমার সব সময় লাগবে, তুমি যেখানেই যাও না কেন। অন্তরীকরণ, যোগজীকরণ, এই যে তোমার তোমার স্থিতিবিদ্যা, ত্রিকোণমিতির সূত্র সব সময় লাগবে। ওকে, সবাই দেখতে পাচ্ছ 2-4 নাম্বার। দুইটি সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত। তার মানে দুইটি সমান বল, অতএব বলতেই পারি দুইটা বলের নামই হচ্ছে পি বল। দুইটি সমান বল পি কোনো কণার উপর ক্রিয়ারত। এদের লব্ধির বর্গ, এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান। মূল ব্যাপারটা হচ্ছে এখানে, আর কিছুই না। এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান যদি হয়, তাহলে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা এখন জাস্ট এই কথার উপর ভিত্তি করে ম্যাথটা করে দিলেই হবে। তাহলে আমরা এই কথাটা একটু পরে ব্যাখ্যা করতেছি, সবাই লিখে নাও তাহলে। ওকে, সবাই লিখে নাও তাহলে 2-4 নম্বরে যে ধরি দুইটি সমান বল, ধরি দুইটি সমান বল পি ও পি পরস্পর, একটা কোণ দিয়ে দাও। ধরি দুইটি সমান বল পি ও পি পরস্পর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। হ্যাঁ, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত এবং এদের লব্ধি নাম দিয়ে দাও, এবং এদের লব্ধি আর। এই সবই তুমি ধরে নিলা। হ্যাঁ, তারা যা বলে দিয়েছে সে অনুসারে ধরেছ। ওকে, তাহলে এদের লব্ধির নাম দিলা তুমি আর। ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন প্রশ্ন মতে, প্রথমেই হবে প্রশ্ন মতে আর সমান সমান নাকি অন্য কিছু সমান সমান, তোমাদের মধ্যে একজন বলার চেষ্টা করো, কে বলবো? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা ছিল, প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা আমি পড়ি আর এখান থেকে মিলাই দিই। দেখো প্রশ্নের ল্যাঙ্গুয়েজ ছিল লব্ধির বর্গ। দেখো, লব্ধির বর্গ। আচ্ছা, কাদের সমান? বল দুইটির গুণফল মানে কি? পি ইন্টু পি, পি ইন্টু পি করলে হয় পি স্কোয়ার। বল দুইটির গুণফল, এই গুণফলের 3 গুণের সমান, এই গুণফলের 3 গুণের সমান। তার মানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা ফলো করলে এটাই পাওয়া যায়, লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান। ব্যাস, এটা আমরা পরে কাজে লাগাবো। তাহলে আমরা লিখতে পারি যে, আমরা সরাসরি লিখে দিতে পারি আমরা জানি। যখন এক্সামে লিখবা তখন একটু ভালো করে লিখবা যে বলের সামান্তরিক সূত্র হতে। হ্যাঁ, এই আর এখন আমি সংক্ষেপে লিখে দিলাম আমরা জানি। আমরা সবাই জানি যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হওয়ার কথা, পি স্কোয়ার হবে আপাতত, 2pq হওয়ার কথা, আপাতত 2pp হবে, আর cos আলফা। ব্যাস, এখন তুমি মান বসিয়ে দাও। আর স্কোয়ারের মান 3p স্কোয়ার বসিয়ে দাও। পি স্কোয়ার যোগ পি স্কোয়ার 2p স্কোয়ার হবে, এটাও হবে 2p স্কোয়ার cos আলফা। আমরা উপর থেকে মান বসালাম, আর স্কোয়ারের মানটা বসালাম। নেক্সট যদি আমি যোগ বিয়োগ করার চেষ্টা করি, তাহলে দেখো 3p স্কোয়ারের সাথে চাইলে 2p স্কোয়ার নিয়ে আসতে পারি এক পাশে। হ্যাঁ, অবশ্যই একবারে 2p স্কোয়ার কমন নিলে হয়ে যেত, তাই না? ওকে, যাক, 2p স্কোয়ার কমন নিলে একবারে কেটে যেত। আচ্ছা, যা লিখছি সমস্যা নেই, একই কথা। 3p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার করলে শুধু p স্কোয়ার থাকে, ডান দিকে থাকে 2p স্কোয়ার cos আলফা। সবাই উভয় পক্ষ থেকে p স্কোয়ার কেটে দাও। উভয় পক্ষ থেকে p স্কোয়ার কেটে দিলে খেয়াল করো এরকমই থাকে। আমরা উভয় পক্ষ থেকে p স্কোয়ার এবং p স্কোয়ার কেটে দিলাম, কেটে দিলে কিন্তু এরকম থাকে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো হাফ সমান cos আলফা। হাফ সমান যদি cos আলফা হয়, লিখতেই পারি যে cos আলফা সমান সমান হাফ।
ওকে, তাহলে cos আলফা যদি আমাদের হাফ হয়, তাহলে cos আলফা সমান সমান এই কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব আলফার মান বলতে পারি 60 ডিগ্রি। তো তারা আমাদেরকে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল যে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ। ওকে, তাহলে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ আমরা বের করলাম, এটাই ছিল ব্যাপার, আর কিছু না। আচ্ছা, আর হচ্ছে যে তুমি ওই যে চিত্রটা, হ্যাঁ, চিত্র সবসময় তুমি একটা কমন চিত্র এঁকে দিবা। হ্যাঁ, তুমি সবসময় একটা কমন চিত্র এঁকে দিবা। আর কমন চিত্র তো খুবই সহজ, সবাই জানো। এই যে একটা বল পি দিয়ে দিলা, আর একটা বল পি দিয়ে দিলা। আচ্ছা, একটা বল পি দিলা, একটা বল পি আর একটা বল পি। এরপরে তুমি এদের লব্ধিটা নিশ্চয়ই মাঝখান দিয়ে যাবে, যেহেতু সমান বল থাকলে লব্ধি অবশ্যই মাঝখান দিয়ে যায়। সমান বল থাকলে লব্ধি মাঝখান দিয়ে যায়। এদের মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরে নিলা। তার মানে তুমি চিত্র তেমন কিছুই না, তুমি একদম সিম্পল একটা চিত্র যা আমরা নর্মালি জানি ওই চিত্রটাই আমরা এঁকে দিব। তাহলে সবাই খেয়াল করো 4-এর 1 নম্বরে কি বলা আছে। কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। তার মানে লব্ধিটা কেমন হবে? লব্ধিটা যে কোনো একটি বলের উপর লম্ব হবে। অর্থাৎ দুইটি বলের যে লব্ধি থাকবে আর সেই লব্ধিটা যে কোনো একটি বলের উপর লম্ব হবে। আচ্ছা, এবং এর মান অপরটির মানের 1/3 সমান। এর মান অপরটির মানের 1/3 সমান। আচ্ছা, দেখাও যে বল দুইটির অনুপাত হচ্ছে এত। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, একটা ফোন এসছে, একটু ফোনটা রিসিভ। তাহলে সবাই দেখো 4-এর 1 নম্বরের প্রশ্নে যেটা বলা আছে, হ্যাঁ, সেটা দেখানোর জন্য আমি চিত্রের সাহায্যে বোঝাই সবাইকে। সবাই দেখো, মনে করো একটি বল পি, একটি বল হচ্ছে পি বল, একটি বল পি বল, আর আরেকটা বল মনে করো কিউ বল। একটি বল পি আর একটা বল মনে করো কিউ। তো সেই কিউ বলটি আসলে চিত্রের ব্যাপারটা কি, চিত্রের ব্যাপারটা তুমিও আঁকতে আঁকতে অভ্যস্ত হয়ে যাবা যে কোন চিত্রটা কেমন ভাবে আঁকলে আমার ম্যাথটা ভালোভাবে মানে রিপ্রেজেন্ট করবে। তো সেই হিসাবে আমি এই ম্যাথটা ভালোভাবে আর কি বোঝা যাবে যদি আমি কিউ বলটা এইভাবে আঁকি। যদি আমি কিউ বলটা একটু এভাবে আঁকি তাহলে ম্যাথটা একটু ভালোভাবে বোঝা যাবে আর কি। ওকে, তাহলে দেখো সবাই, পি বলটা আঁকলাম এভাবে, দেখো একটু বড় করে আঁকলাম, আর কিউ বলটা আঁকলাম এভাবে। আচ্ছা, এখানে বলা ছিল 4-এর 1 নম্বরে একটির উপর লম্ব আর অপরটির মানের 1/3 সমান। ওকে, ঠিক আছে, তাহলে দেখো পি বল আঁকলাম এভাবে, আর কিউ বলটা একটু 90 ডিগ্রি কোণের চেয়ে একটু বড় করে আঁকলাম। আচ্ছা, আঁকার পরে মনে করো লব্ধিটা দিলাম এখান দিয়ে, সবাই খেয়াল করো, মনে করো লব্ধি দিলাম এখান দিয়ে, লব্ধি দিলাম এখানে, নাম দিলাম আর, লব্ধি দিলাম এখানে, নাম দিলাম আর। ওকে, এখন সবাই খেয়াল করো ব্যাপারটা, যে লব্ধি বলটা সবাই দেখতে পাচ্ছি পি বলের উপর লম্ব আঁকা হয়েছে। তাহলে সবাই দেখতে পাচ্ছি লব্ধি বলটা পি বলের সাথে, লব্ধি বলটা পি বলের সাথে লম্ব আঁকা হয়েছে। ওকে, তুমি যদি চাও যে লব্ধি বলটা পি বলের সাথে লম্ব আঁকবা না, কোনো সমস্যা নেই, তখন তুমি কি করবা? লব্ধি বলটা লম্ব দেখায় দিবা কিউ বলের সাথে। অর্থাৎ তুমি লব্ধি বলটা চাইলে পি বলের সাথে লম্ব দেখাতে পারো, অথবা তুমি চাইলে লব্ধি বলটা এই কিউ এর সাথে, এই দেখো ঠিক এই বরাবর, এই বরাবর লব্ধি দিলে, এই বরাবর লব্ধি দিলে তখন কিন্তু কিউ এর সাথে লম্ব হয়ে যেত। ওকে, তাহলে তুমি যে কোনো একটা কাজ করতে পারবা, হয় পি এর সাথে লম্ব দেখাবা লব্ধিটা, অথবা তুমি কিউ এর সাথে লম্ব দেখাবা লব্ধিটা। ওকে, ভালো কথা। এখন দেখো প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, যে লব্ধির মান। প্রশ্নে বলা আছে লব্ধির মান, আহ, লব্ধির মান। সবাই খেয়াল করো যে প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা ছিল যে লব্ধিটি যে কোনো একটি বলের উপর লম্ব হবে, এবং প্রশ্নের মধ্যে আরো বলা ছিল লব্ধির মানটা হবে অপর বলের 1/3 সমান। তার মানে যদি পি এর উপর লম্ব হয়, তার মানে অপর বল কিউ, অপর বল কিউ এর 1/3 সমান। তার মানে কিউ এর 1/3 মানে কিউ/3। তার মানে এখানে তোমার জন্য দুইটা অপশন, তুমি যদি পি এর উপর লম্ব আঁকো তখন লব্ধির মান হবে কিউ/3,
আবার তুমি যদি লব্ধিটা কিউ এর সাথে লম্ব আঁকো, তখন আবার লব্ধির মানটা হবে p/3। তার মানে প্রশ্নে বলা আছে যে একটির উপর লম্ব হবে আর অপর বলের 1/3 সমান হবে লব্ধি। ওকে, ব্যাস, আমরা এতটুকু বুঝতে পারলাম। সবাই চিত্র আঁকছো, চিত্র আঁকার পর সবাই আরেকটা কাজ করো, সেটা হচ্ছে পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণটা সবাই মার্ক করো। পি বল এবং কিউ বলের এই যে মধ্যবর্তী কোণ, এই কোণটা সবাই মার্ক করো আলফা। তার মানে সবাই নিশ্চয়ই বুঝতেছো 90 কিন্তু পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে আলফা। সবাই আলফা মার্ক করো। আলফা মার্ক করার পরে সবাই ল্যাঙ্গুয়েজটা লিখে নাও। সবাই ল্যাঙ্গুয়েজটা লিখবা হচ্ছে যে, মনে করি বল দুইটি পি এবং কিউ। আচ্ছা, সবাই লিখে নাও, মনে করি পি ও কিউ বলদ্বয়, পি ও কিউ বলদ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। পি ও কিউ বলদ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। নেক্সট হচ্ছে যে এদের লব্ধি আর, এদের লব্ধি আর। আচ্ছা, একটা কাজ করতে পারো, পাশে লিখে দিতে পারো ধরি এদের লব্ধি আর পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ তুমি যা যা ধরে নিয়েছো সবই লিখে দিবা, যে তুমি ধরে নিয়েছো যে ধরি এদের লব্ধি আর পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব প্রশ্নমতে তোমাদেরকে যেটা আমি বুঝালাম একটু আগে, যে অবশ্যই আর এর মানটা হবে, প্রশ্নমতে আর এর মানটা হবে অপর বলের 1/3, মানে q/3। এটা প্রশ্নমতে, আর সমান q/3 প্রশ্নমতে। ওকে, এতটুকু হলো। এখন এতটুকু হওয়ার পর আমরা এতক্ষণ যতগুলি ম্যাথ করেছি সবই কিন্তু শুধু একটা সূত্র দিয়ে করেছি। অর্থাৎ বলের সামান্তরিক সূত্র কিন্তু ওখানে দুইটা ছিল, একটা ছিল লব্ধির মান নির্ণয়, আর একটা ছিল লব্ধির দিক নির্ণয়। তো আমরা এতক্ষণ যতগুলো ম্যাথ করেছি সবই কিন্তু শুধুমাত্র লব্ধির মানের যে সূত্র ছিল, লব্ধির মানের সূত্র দিয়ে করেছি। আর এখন লব্ধির মানের সূত্র তো মানে প্রয়োগ করতে হবে একটু পরে, তো তার আগে লব্ধির দিকের যে সূত্রটা ওটা ব্যবহার করতে হবে একটু। তার কারণ কি, দেখো, লব্ধির দিক আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে পি বলের সাথে আর এর যে কোণটা, ওই কোণটাকে বলা হয় লব্ধির দিক। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। তো যেহেতু এখানে পি বলের সাথে আর এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সুতরাং তোমাকে লব্ধির দিকের ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। তা না হলে কিন্তু এই 90 ডিগ্রি কোণটা কাজে লাগতেছে না। 90 ডিগ্রি কোণটা আমার কাজে লাগাতে হবে। তাহলে সবাই কি লিখবা হচ্ছে যে আমরা জানি, সরাসরি আমরা জানি লিখলেই চলবে। আমরা জানি। আচ্ছা, আমরা জানি লিখে তোমরা যে সূত্রটা জানো, হ্যাঁ, সেই সূত্রটা চাইলে তুমি পাশে লিখতে পারো। অর্থাৎ তোমার জানার সূত্রটা তুমি পাশে লিখো সাইড নোটে, কিন্তু ম্যাথের মধ্যে সরাসরি মান বসাবা। দেখো, আমরা জানি tan থিটা সমান সমান, সবাই আগের দিন দেখছিলা যে tan থিটা সমান সমান, তোমরা নিজেরাই বলছিলা q sin আলফা বাই p প্লাস q cos আলফা। এই সূত্র তোমরা আগের দিন সবাই বলছিলা যে tan থিটার সূত্র হচ্ছে এটা। এটাকে বলা হয় লব্ধির দিক। tan থিটা সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা। এখন এই সূত্রে তুমি মান বসাবা অঙ্কের মধ্যে। যদি মান বসাও, সবাই দেখো tan থিটা, সবাই দেখতে পাচ্ছি যে থিটা কিন্তু এই কোণটা, এই যে এই কোণটাই থিটা। তার মানে অঙ্কের মধ্যে থিটার মান 90 ডিগ্রি। তাহলে তুমি থিটার মান বসায় দাও 90 ডিগ্রি। উপরে q sin আলফা, এটা q sin আলফাই থাকবে, কেননা অঙ্কের মধ্যেও মানগুলি এরকমই দেওয়া আছে। নিচে p প্লাস q cos আলফা, p প্লাস q cos আলফা অঙ্কের মধ্যে এরকমই দেওয়া আছে। তার মানে অঙ্কের সাথে এটার সূত্রের সাথে এটা পুরাপুরি মিল, শুধুমাত্র থিটার মানটা বসাবো 90 ডিগ্রি, আর সবই সেম। ওকে, আমরা সবাই জানি যে tan 90 এর মান কিন্তু আমরা জানি সবাই ইনফিনিটি। tan 90 এর মান ইনফিনিটি। tan 90 এর মান সবাই জানি এটা ইনফিনিটি হয়। নিচে যেটা ছিল সেটাই থাকলো। ওকে,
এখন এই যে ইনফিনিটি, এই ইনফিনিটিকে তাহলে কিভাবে চেঞ্জ করা যায়? আমরা জানি ইনফিনিটিকে চেঞ্জ করা যায়, একজন বলো তো কত দিয়ে চেঞ্জ করা যায় ইনফিনিটিকে? 1/0। এখানে আমি চাইলে শুধু 1/0ই না, চাইলে যে কোনো কিছু ভাগ 0 লিখতে পারি। 7/0, 8/0, কোনো সমস্যা নেই। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনফিনিটিকে লেখা যায় সামথিং বাই 0। এটা 2/0, 3/0, কোনো সমস্যা নেই, একই কথা। তো সহজ হচ্ছে 1/0। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়। এখন তুমি আর গুণন করো। আর গুণন করলে এই নিচেরটা আর গুণন হবে এই কোনাকুনি 1 এর সাথে। তাহলে নিচেরটা কোনাকুনি 1 এর সাথে যদি আর গুণন হয় তাহলে এরকম হলো। আর দেখো এই নিচের 0টা, হ্যাঁ, এটা আর গুণন হবে কোনাকুনি এটার সাথে, তাহলে কিন্তু এদিকে 0 হয়ে যাবে। সো এটা কোনাকুনি আর গুণন, এটা কোনাকুনি আর গুণন, ডান দিকে 0 হয়ে গেল। এখান থেকে তুমি যে কোনো একটা মান বের করে রাখো, যে কোনো একটা মান। মনে করো তুমি কিউ কজ আলফার মানটা বের করে রাখলা -p। তুমি চাইলে যে কোনো একটা মান বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কেননা অঙ্কের মধ্যে কোনটা কাজে লাগবে সেটা তুমি একটু পরেই বুঝতে পারবা। দরকার হয় তুমি এখানে 1 লাইন বা 2 লাইন গ্যাপ দিয়ে রাখলা, 1 লাইন বা 2 লাইন গ্যাপ দিয়ে রাখলা। কেন রাখলা? যে তোমার অঙ্কের মধ্যে যা দরকার হবে তুমি সেটা পরে এখান থেকে বের করে নিবা। তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখলা, আমি কিউ কজ আলফার মানটা বের করে রাখলাম। তাহলে তুমি এটাকে নাম্বার দিয়ে রাখো 1 আপাতত। তাহলে আমরা কিন্তু একটু আগে বলতেছিলাম তোমাদেরকে যে আমরা কিন্তু এইমাত্র লব্ধির দিকের সূত্র প্রয়োগ করলাম। আর লব্ধির দিকের সূত্র প্রয়োগ করার একটা বড় কারণ হচ্ছে যে প্রশ্নের মধ্যে লব্ধির দিকের যে কোণটা, সেই কোণটা বলা আছে। তাহলে তোমাকে তো কোণটা কাজে লাগাতে হবে। তাহলে কোণ যদি কাজে লাগাতেই হয় তো তোমাকে তো এই সূত্র প্রয়োগ করতে হচ্ছে। নেক্সট, এবার আমরা ফিরে যাব আবারও সেই আগের নিয়মে। অর্থাৎ কি লিখবো? আবার। আবার লিখে আমরা সেই বলের সামান্তরিক সূত্র হতে আবারও, অর্থাৎ বলের সামান্তরিক সূত্র যা কিনা আমরা সবসময় প্রয়োগ করেছিলাম সেটা আমরা আবারও প্রয়োগ করব। হ্যাঁ, বলের সামান্তরিক সূত্র হতে আমরা সবাই জানি যে বলের সামান্তরিক সূত্র আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সবাই জানি এটাই বলের সামান্তরিক সূত্র। আর এই সূত্র দিয়ে আমরা সবসময় প্রত্যেকটা ম্যাথই করে থাকি। এখন সবার কাজ হবে মান বসানো। হ্যাঁ, তুমি কতগুলো মান জানো চিন্তা করো। দেখো তুমি এই আর এর মানটা জানো, সবাই আর এর মানটা বসিয়ে দাও উপর থেকে। সবার খাতায় দেখো আছে আর এর মান q/3। আর এর মান q/3 সবার খাতায় আছে, ওখান থেকে বসিয়ে দাও আর এর মান q/3। নেক্সট আরো একটা মান আমাদের আছে, সেই মানটা হচ্ছে 2p ইন্টু, সবাই খেয়াল করো এই কিউ কজ আলফার মান তুমি জানো। সবাই দেখো এই যে কিউ কজ আলফার মান তুমি জানো -p। তার মানে আমি এখন কিউ কজ আলফার পরিবর্তে -p বসাতে পারি। তাহলে সবাই কিউ কজ আলফার পরিবর্তে এখানে সবাই -p বসিয়ে দাও। তো আমরা কিন্তু মান বসালাম, ওকে, আমরা মান বসালাম যেহেতু আর এর মান ছিল q/3 এবং 1 হতে মান বসিয়ে তুমি এখানে দুইটা মান বসিয়েছ। ওকে, তুমি এখানে আর এর মানটা বসিয়েছ এবং তুমি 1 নাম্বার থেকে কিউ কজ আলফার মানটা এই যে বসিয়ে দিয়েছো, কিউ কজ আলফার মান -p। তাহলে সবাই এখান থেকে যোগ বিয়োগ কন্টিনিউ করো। যোগ বিয়োগ যদি কন্টিনিউ করো কেমন হবে? এটা হবে q²/9 হবে, এদিকে হবে p² প্লাস q²। সবাই দেখতে পাচ্ছি গুণ করে দিলে হবে -2p², গুণ করে দিলে হবে -2p²। সবাই এখান থেকে যোগ বিয়োগ করতে গেলে p গুলাকে একপাশে রাখবা, q গুলাকে একপাশে রাখবা। তাহলে কাজ করো, হ্যাঁ, q²/9 -q²। সবাই q² গুলাকে একপাশে রাখো, q² গুলো একপাশে আর p² গুলা একপাশে, p² একপাশে, q² একপাশে। 9 হবে লসাগু, যদি 9 লসাগু হয় q² - 9q²। ডান দিকে বিয়োগ করলে হবে -p²। ওকে, ডান দিকে বিয়োগ করলাম তাহলে হলো -p²।
যোগ বিয়োগ কন্টিনিউ করলে উপরে আসবে -8q² আসবে বিয়োগ করলে, ডান দিকে থাকবে -p²। এটাকে 8 গুণন করে দাও সবাই। 8 গুণন করলে -8q² সমান -9p²। 8 গুণন। সবাই মাইনাস মাইনাস কেটে দাও, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দাও। এবার সবাই কি করবা? এবার সবাই 8/9 সমান সমান p²/q²। নেক্সট তুমি নিশ্চয়ই লিখতে পারো যে p²/q² সমান সমান 8/9। এখন কি করবা? p/q যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দাও, ডান দিকে নিশ্চয়ই রুট হবে। কিরকম হবে? √8/9 হবে। আমরা সবাই জানি যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দিই, ডান দিকে রুট হবে। ওকে, ডান দিকে রুট হলো, তাহলে আমরা এখানে বলতে পারি p/q সমান √8। √8 করলে হয় 2√2, √9 করলে হয় 3। সবাই দেখতে পাচ্ছি যে 8কে রুট করলে হয় 2√2 আর 9কে রুট করলে হয় 3। আমরা সবাই জানি ভাগফল মানে অনুপাত। ভাগফল যে কথা, অনুপাত এক কথা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগফল মানেই অনুপাত। তাহলে সবাই যদি বইটা খেয়াল করো, দেখতে পাচ্ছ সবাই যে বইয়ে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে বলদ্বয়ের অনুপাত হবে এটা। তাহলে আমরা সবাই এটা প্রমাণ করলাম। প্রমাণ করো যে বলদ্বয়ের অনুপাত হবে এটা। ওকে, তাহলে অন্যান্য ম্যাথের সাথে এই ম্যাথের সাথে একটাই পার্থক্য ছিল যে বলের সামান্তরিক সূত্র এখানেও প্রয়োগ করা হয়েছে, কিন্তু তার আগে লব্ধির দিকের একটা সূত্র প্রয়োগ করে আসতে হয়েছে। তার কারণ ওখানে একটা অতিরিক্ত একটা ইনফরমেশন দেওয়া ছিল। বলছিলাম যে 1-এর 4 নম্বরে, আচ্ছা 1-এর 4 নম্বরে তাহলে এখন একটা চিত্র আঁকতে হবে আর কি। তো সেই চিত্রটা কেমন হবে সবাই দেখো। একটি বল P, একটি বল হচ্ছে 2P। তাহলে তুমি কাজ করো, মনে করো তুমি P ধরলা এটাকে, হ্যাঁ P তুমি ধরলা এটাকে, ওকে P এবং 2P, ওকে P ধরলা এটাকে। নেক্সট তুমি মনে করো যে তুমি এটাকে ধরলা 2P, এটাকে ধরলা 2P, তাহলে এটা P, এটা 2P। নেক্সট এদের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, এই যে এদের মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরেছ, P এবং 2P এর মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরেছ। নেক্সট কি কথা বলা আছে দেখো, লব্ধিটি P বলের সাথে থিটা কোণ তৈরি করবে। তাহলে তেমন কিছুই না, তুমি একটা লব্ধি মার্ক করে ফেলো। এই দেখো একটা লব্ধি মার্ক করে ফেলো। এই যে লব্ধিটা, এই লব্ধিটা আমি নাম দিলাম, লব্ধির নাম দিলাম আর। লব্ধিটা P বলের সাথে উৎপন্ন কোণ থিটা। লব্ধিটা P বলের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে আমরা প্রশ্ন থেকে যা পেলাম আমরা সেই অনুসারে চিত্রটা সবাই আঁকলাম যে লব্ধিটি P বলের সাথে থিটা কোণ তৈরি করে। আচ্ছা ভালো কথা। এখন তাহলে এই অবস্থাতে যদি আমি লিখতে চাই, আমরা জানি এই অবস্থাতে যদি আমি লিখতে চাই আমরা জানি tan থিটা সমান সমান, সে একই কথাই বলবো। যদি কেউ একবারে লিখতে পারো কোনো সমস্যা নাই, আর যদি কারো বুঝতে কষ্ট হয় সে পাশের সূত্র লিখে নিবা। tan থিটার সূত্র কেমন ছিল? q sin আলফা বাই p প্লাস q cos আলফা। যদি কেউ একবারে লিখতে পারো তাহলে একবারে লিখে দিবা, আর আদারওয়াইজ তুমি সূত্র চাইলে পাশে সাইড নোটে লিখে রাখতে পারো তোমার সুবিধার্থে। একজন বলো তো কি লিখবো তাহলে? tan থিটা সমান সমান উপরে কি হবে, নিচে কি হবে? ওকে, তোমরা সবাই ঠিক বলেছো, p প্লাস 2p cos আলফা। তাহলে সূত্র লিখে নিয়ে করলে সুবিধা হবে তোমাদের। প্রথমে সূত্র লিখে নিলা, তারপর তুমি মনে মনে চিন্তা করলা যে তুমি যখন এই সূত্র পড়েছিলা তখন বিষয়টা কেমন ছিল। তখন এখানে ছিল p আর এখানে ছিল q, সুতরাং q এর পরিবর্তে হবে 2p আর p এর পরিবর্তে তো p হবে। তাহলে সবাই বুঝতে পারলাম যে এই সূত্রের সাথে মিল করতে গেলে এটা p আর এটা ধরতে হবে q, তাহলে এই সূত্রের সাথে মিলবে, তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সবাই এই কাজটা করলা, করার পরে
এবার এবার এতটুকু লেখার পরে তোমাকে লিখতে হবে আবার। এই প্রশ্নের মধ্যে দ্বিতীয় আর একটা কথা বলা আছে। তো প্রশ্নের মধ্যে সেই কথাটা কি বলা আছে আমরা সরাসরি আগে লিখে ফেলি। হ্যাঁ, আগে লিখে ফেলি। দেখো প্রশ্নের মধ্যে বলা আছে যে আবার প্রথমটিকে দ্বিগুণ করলে, হ্যাঁ আবার প্রথমটিকে দ্বিগুণ করলে, আমার সন্দেহ হচ্ছে যে ম্যাথে কি টুপিটা আগে হবে কিনা। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। দেখো, আবার প্রথমটিকে দ্বিগুণ করলে তার মানে কি করবা, যে তুমি টুপিকে দ্বিগুণ করে দিবা। আচ্ছা, এবং দ্বিতীয়টির মান ৮ একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। আচ্ছা, প্রথমটিকে দ্বিগুণ করতে হবে আর দ্বিতীয়টির মান ৮ একক বৃদ্ধি করতে হবে। আসলে অন্যান্য বইয়ে আর যে কাজটা করছে, হ্যাঁ পি বলটা আগে দিয়েছে আর আর টুপি বলটা তারা পরে দিয়েছে অন্যান্য বইয়ে। আর এই এসু আহমেদে এখানে টুপিকে আগে রাখছে আর পিকে রাখছে পরে। এটা একটা বড় ধরনের সমস্যা বলে মনে হচ্ছে। তার কারণ যদি আমি টুপিকে ডাবল করে দিই এটা হবে 4p। ওকে ঠিক আছে, আমরা যা লিখছি সে অনুসারে শুরু করি। ওকে, সবার জন্য কারেকশন হচ্ছে, যেহেতু তোমার বইয়ে টুপিকে আগে লিখেছে আর পিকে পরে লিখেছে, হ্যাঁ সেই হিসেবে তোমার জন্য আমি একটু কারেকশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তুমি টু পিকে এই নিচেরটা দিয়ে দাও। সবাই একটু কারেকশনটা করে নাও। সবাই টু পি নিচেরটাকে দিয়ে নাও। ওকে, তখন একটা কাজ করো, টু পিকে একটু বড় করে দাও, কেয়ার করা সমস্যা নেই। টু পিকে একটু বড় করে দাও। ওকে, দেখো পি দ্বিতীয় বল। দ্বিতীয় বল যেহেতু পি, এই জন্য তুমি এই টু পিটা কেটে এটাকে পি করে নাও। আচ্ছা, তাহলে কি করলাম আমরা, আমরা প্রথম বল ছিল টু পি, আমি প্রথম বল টু পি নিলাম, কোনো ঝামেলা করলাম না। দ্বিতীয় বল ছিল পি, দ্বিতীয় বলটা আমি পি নিলাম। ওকে, বাকি যা আছে সব ঠিকঠাক, হ্যাঁ বাকি যা আছে সব ঠিকঠাক। ওকে, নেক্সট তুমি তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে সবাই খেয়াল করো। কিউ এর পরিবর্তে নিশ্চয়ই এখন পি লিখতে হবে। কিউ এর পরিবর্তে পি লিখতে হবে। তাহলে সবাই এটাকে টু পি কেটে শুধু পি করে দাও সবাই। এবার নিচেরটা পি প্লাস কিউ কজ আলফা। সবাই দেখো পি এর পরিবর্তে নিশ্চয়ই টু পি হবে। তাহলে এখানে পি এর পরিবর্তে হবে টু পি। আর এই যে টু পি ছিল এটা হবে অনলি পি। সবাই এই কারেকশনটুকু করে নাও, তার কারণ আমার সামনে অন্য একটা বইও ছিল, তো অন্য বইতে আসলে তারা পি কে প্রথমে রাখছে কিউ কে পরে রাখছে, কিন্তু ম্যাথের ল্যাঙ্গুয়েজ আবার সেম। এই জন্য যদি আবার যদি না মেলে এই কারণে। ওকে, আশা করি সবাই কারেকশনটা করতে পেরেছো, যে তোমার বই অনুসারে যা আছে আমরা সেভাবেই করি। ওকে, প্রথমটিকে দ্বিগুণ করলে, অর্থাৎ প্রথমটিকে দ্বিগুণ করলে মানে দেখো প্রথম বল কিন্তু টুপি আছে, তার মানে তুমি এই টুপিকে দ্বিগুণ করবা। তাহলে প্রথমটিকে দ্বিগুণ করলে অর্থাৎ টুপিকে দ্বিগুণ করলে হয় 4p। প্রথম বলটিকে দ্বিগুণ করতে বলছে প্রশ্নে, তাহলে প্রথম বলটি দ্বিগুণ করলে হয় 4p। এবং প্রশ্নে বলা আছে যে দ্বিতীয়টির সাথে, এই কথাটা প্রশ্নে বলা আছে দ্বিতীয়টির সাথে, আচ্ছা দ্বিতীয়টি ৮ একক বৃদ্ধি করলে, আচ্ছা দ্বিতীয়টির মান ৮ একক বৃদ্ধি করলে, দ্বিতীয়টির মান ৮ একক বৃদ্ধি করলে, অর্থাৎ দ্বিতীয়টির মান তুমি যদি ৮ একক বৃদ্ধি করো, তাহলে অর্থাৎ নিশ্চয়ই তুমি দ্বিতীয় বল কত খেয়াল করো, দ্বিতীয় বল কিন্তু পি, দ্বিতীয় বল ছিল পি, তাহলে তুমি ওই পি এর সাথে ৮ একক বৃদ্ধি করে দাও। প্রশ্নে বলা আছে দ্বিতীয়টির মান ৮ একক বৃদ্ধি করতে হবে। তাহলে দ্বিতীয় বল ছিল পি, পি এর সাথে ৮ যোগ করলেই ৮ একক বেড়ে গেল, অর্থাৎ পি প্লাস 8 হলে। এই প্রশ্নে বলা আছে যে লব্ধি সেই আরই হচ্ছে, আচ্ছা লব্ধি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তাহলে হলে লব্ধির দিক, প্রশ্নে বলা হয়েছে লব্ধির দিক একই থাকবে। লব্ধির দিক যে একই থাকবে কোশ্চেনে এই কথাটা বলা আছে। তার মানে হচ্ছে যে তুমি নতুন যে ক্ষেত্র তৈরি হলো, নতুন ক্ষেত্র কেমন হলো দেখো। নতুন ক্ষেত্রে তুমি এই টু পির জায়গায় হয়ে গেছে 4p, নতুন ক্ষেত্রে টু পির জায়গায় 4p হয়ে গেছে। আর এই যে পিটা ছিল, পিটা ৮ একক বৃদ্ধি পেয়েছে, মানে এটা পি প্লাস 8 হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে এই 2p হয়ে গেল 4p, আর এই পিটা ৮ একক বৃদ্ধি পেল। প্রশ্নে বলা আছে লব্ধির দিক একই থাকবে, তাহলে লব্ধির দিক তুমি একটু আগে যা দিয়েছিলা তুমি লব্ধির দিক এখনো একই দিবা।
এই যে লব্ধির দিক আগে ছিল থিটা, এখনো থাকবে থিটা। এদের মধ্যবর্তী কোণ আগে ছিল আলফা, এখনো থাকবে আলফা। তাহলে সবাই দেখতে পাচ্ছ যে প্রশ্নে বলা আছে লব্ধির দিক একই থাকবে, তার মানে লব্ধিটা যাই হোক না কেন লব্ধির দিক একই থাকবে। অর্থাৎ লব্ধির দিক যদি আগে থাকে থিটা, লব্ধির দিক এখনো থাকবে থিটা। লব্ধির দিক কোনো পরিবর্তন হবে না, প্রশ্নে বলা আছে। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি অতএব ট্যান থিটা সমান, অতএব ট্যান থিটা সমান। ওকে, বলো এবার কে বলবে, এখান থেকে বলো। পি প্লাস কিউ, 4p প্লাস কিউ, কিউ মানে p প্লাস 8 ইন্টু কজ আলফা। আশা করি সবাই খেয়াল করছো ব্যাপারটা। তেমন কিছুই না, তুমি এই সূত্র মাথায় রাখবা, অথবা তুমি এই সূত্র আগে লিখে নিবা, পাশে সাইড নোটে লিখে নিবা। লিখে নিয়ে চিন্তা করবা যে এখানে যেটাই থাক তুমি সেটাকে পি ভাববা, আর এখানে যেটাই থাক তুমি সেটাকে কিউ ভাববা। এটা পি ভাববা, এটাকে কিউ ভাববা, তাহলে তুমি এই সূত্র খুব সহজে অ্যাপ্লাই করতে পারবা। সবাই লিখে নিয়েছে এতটুকু। লিখে নেওয়ার পর উপরে ছিল ট্যান থিটা, এটাও ছিল ট্যান থিটা, ভালো কথা। এখন দেখো নিয়ম অনুসারে প্রশ্নে যেহেতু বলেছিল লব্ধির দিক একই থাকবে, এই কারণেই কিন্তু আমরা এটাও লিখছি ট্যান থিটা, এটাও লিখছি ট্যান থিটা। তাহলে নিশ্চয়ই বলতে পারি অতএব প্রশ্ন মতে বা উপরের লাইন থেকে, প্রশ্ন মতে বা উপরের লাইন থেকে আমরা স্পষ্ট করে বলতে পারি, কি বলতে পারি দেখো, এই মানটা আর এই মানটা সমান। প্রশ্ন মতে উপরে যে মানটা ছিল পি সাইন আলফা ভাগ 2p প্লাস পি কজ আলফা, এই মানটা অবশ্যই এই যে পরের মানটা সমান পি প্লাস 8 ইন্টু সাইন আলফা 4p প্লাস পি প্লাস 8 ইন্টু কজ আলফা। তাহলে প্রশ্নের মধ্যে যেহেতু বলা ছিল যে দুই ক্ষেত্রেই লব্ধির দিক একই থাকবে, প্রশ্নে বলা ছিল, তার মানে প্রথম ক্ষেত্রে লব্ধির যে দিকের মান আর দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির যে দিকের মান এরা সমান, অতএব বলতে পারি এই মানটা সমান এই মানটা, প্রশ্ন মতে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এই ক্যালকুলেশনটার একটা ব্যাপার হচ্ছে যে তুমি এই ক্যালকুলেশনটা আসলে আর গুণন করতে হবে, হ্যাঁ আর গুণন, কিন্তু আর গুণন করলে এটা অনেক বড় হয়ে যাবে। তুমি যদি এটাকে আর গুণন করে দাও সরাসরি, এটা মিলবে না তা না, মিলবে কিন্তু অনেক বড় হবে। আর গুণন করে দিলে মিলবে কিন্তু অনেক বড় হবে। কিন্তু তুমি যদি বিশেষ কিছু ম্যাথমেটিক্যাল টেকনিক প্রয়োগ করো তাহলে একটু সহজে ক্যালকুলেশনটা মিলবে। তো আমি সেই ম্যাথমেটিক্যাল টেকনিকটা সবাইকে দেখাই দিচ্ছি, আর সবাই যদি সরাসরি আর গুণন করে মেলাতে চাও মিলবে, একটু বড় হবে আর কি। তো সবাই খেয়াল করো সেই ম্যাথমেটিক্যাল টেকনিকটা কি। আচ্ছা, ম্যাথমেটিক্যাল টেকনিকটা হচ্ছে যে তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে যে আপাতত তুমি সাইনের নিচে সাইনকে নিয়ে আসবা। সবাই সাইনের নিচে সবাই সাইনকে নিয়ে আসো। দেখো আমি কি করতেছি, আমি ডান পাশের ওই যে সাইন যুক্তটা ওটাকে বাম পাশে নিয়ে আসলাম। সবাই খেয়াল করো, উপরে যা ছিল তাই আছে। ডান পাশের এই সাইন যুক্ত পদটা আমি কোনাকুনি নিয়ে আসলাম বাম পাশে, আর বাম পাশের নিচের মানটা এটাকে কোনাকুনি নিয়ে যাই উপরের দিকে, এটাকে কোনাকুনি নিয়ে গেলাম উপরে। তো এই কাজটা করে আমাদের সুবিধা কি হলো, দুইটা সাইন এক পাশে থাকলো, আর সবাই খেয়াল করো দুইটা কস এক পাশে থাকলো, দুইটা সাইন এক পাশে থাকলো এবং দুইটা কস এক পাশে থাকলো। তাহলে আমরা এটাকে কোনাকুনি নিয়ে আসলাম নিচে, আর এটাকে কোনাকুনি নিয়ে গেলাম উপরে। উদ্দেশ্য দুইটা সাইন এক পাশে, দুইটা কস এক পাশে। ওকে, এখন দেখো। আচ্ছা, এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যে অনুপাতের ক্ষেত্রে তুমি যদি চাও উভয় পক্ষে শুধু বিয়োজন করবা, অর্থাৎ আমরা আগে কি দেখতাম, আমরা আগে দেখতাম যে যোজন বিয়োজন। তো সবসময় যে যোজন বিয়োজন একসাথে করতে হবে এটা জরুরি না। অনুপাতের নিয়ম হচ্ছে তুমি যদি উভয় পক্ষে শুধু যোজন করো সেটাও হবে, তুমি যদি উভয় পক্ষে শুধু বিয়োজন করো সেটাও হবে, আবার তুমি যদি চাও উভয় পক্ষে যোজন বিয়োজন একসাথে করবা সেটাও হবে। অনুপাতের নিয়ম হচ্ছে আমরা এতদিন সবাই দেখছি যে যোজন বিয়োজন করে, কিন্তু যে যোজন বিয়োজন যে একসাথে করতে হয় এরকমও না, তুমি চাইলে যে কোনো একটাও করতে পারো তোমার সুবিধার্থে, মানে যেটা করলে তোমার সুবিধা হবে।
তো সবাই দেখো, আমি দেখতে পাচ্ছি যে যদি এখানে শুধু বিয়োজন করা হয়, শুধু বিয়োজন মানে কি দেখো, উপরেরটা মাইনাস নিচেরটা, এটাকে বলা হয় শুধু বিয়োজন। উপরেরটা মাইনাস নিচেরটা শুধু বিয়োজন, তখন কিন্তু নিচেরটা যা ছিল তাই থাকবে, নিচেরটা কিন্তু চেঞ্জ হবে না, নিচেরটা যা ছিল তা থাকবে। এটাকে বলা হয় শুধু বিয়োজন, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা শুধু বিয়োজন, তখন নিচেরটা যা ছিল তাই থাকবে। সেম ভাবে তুমি এখন ডান দিকে একই কাজ করতে হবে। উপরেরটা মাইনাস এই যে নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে দেখো নিচেরটা করলে কি হবে, -4p মাইনাস p প্লাস 8 cos আলফা। আমরা করলাম শুধু বিয়োজন, উপরেরটা মাইনাস নিচেরটা শুধু বিয়োজন, নিচের মান কিন্তু সেম থাকবে, নিচেরটা কোনো চেঞ্জ হবে না। তো অনুপাতে তোমরা এতদিন একরকম দেখে এসছো যে শুধু যোজন বিয়োজন, কিন্তু এই যোজন বিয়োজন ছাড়াও এর আরো অনেক অপারেশন আছে, যেটা কিনা শুধু বিয়োজন করা যেতে পারে তোমার প্রয়োজনে, বিয়োজন করে, অথবা তুমি চাইলে শুধু যোজনও করতে পারো। অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা কি করলাম, শুধু বিয়োজন করলাম। শুধু বিয়োজন মানে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, আর তখন নিচে যা ছিল তাই থাকবে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। এই কাটাকাটি করার চেষ্টাটা একটু উপরে নিশ্চয়ই একটু গুণ টুন করতে হবে। সবাই উপরে একটু গুণ করে দাও, -p sin আলফা আর -8 sin আলফা। নিচে কি লিখতে পারি, নিচে লিখতে পারি p প্লাস 8 sin আলফা, রেখে দিয়ে তো কোনো লাভ নাই, এটা গুণ করে দিই, p sin আলফা প্লাস 8 sin আলফা। সবাই ডান দিকেরটাও সবাই দেখো, যতটুকু যোগ বিয়োগ করা যায় সবাই করে ফেলো। আমি দেখতে পাচ্ছি এতটুকু, দেখো 2p থেকে 4p বিয়োগ করা যায়। হ্যাঁ, 2p থেকে 4pটা বিয়োগ করা যায়। 2p থেকে 4p বিয়োগ করলে হয় -2p, সাথে কি থাকে, p cos আলফা থাকে। তারপর কি থাকে দেখো, এই যে এই মাইনাসটা সবাই একবারে গুণ করে দাও, মাইনাসটা গুণ করলে হয় কেমন, -p cos আলফা দেখতে পাচ্ছি আমি, আর -8 cos আলফা দেখতে পাচ্ছি। নিচে থাকে হচ্ছে 4p প্লাস p প্লাস 8 cos আলফা। ওকে, সবাই একটু ঠিক মতো যোগ বিয়োগ করার চেষ্টা করো। আচ্ছা, আমি তো এটাও গুণ দিতে পারতাম, গুণ তো আসলে দেওয়া হলো না, এটাও গুণ দিতে পারতাম, p প্লাস 8 sin p প্লাস 8 cos। অনেক বড় হয়ে গেল তাই না, অলরেডি কাটাকাটি যে করব, এটা কেটে দিলাম শুধু, আর কি কাটে, এটা কাটে, আর তেমন কিছু কাটে না। আর এটা চাইলে একবারে গুণ দিতে পারতাম, একবারে গুণ দিলে, এই দেখো তো সবাই, এখানে কি একবারে গুণ দিতে পারতাম না, এটা রেখে দিয়ে লাভ কি, এটা রেখে দিয়ে লাভ আছে, একবারে গুণ দিই, p cos আলফা প্লাস 8 cos আলফা। ওকে, অনেক বড় হয়ে গেল। এখন সবার কাজ হবে একটু কষ্ট করে সবাইকে আর গুণন করতে হবে। কাটাকাটি তো মনে হয় আর হয় না, কাটাকাটি আর হয় না, একটু আর গুণন করতে হবে। -8 sin আলফার সাথে আর গুণন করতে হবে p cos আলফা প্লাস 8 cos আলফা। ও সরি, এত বড় হয়ে গেল, 4p প্লাস, আর এদিকে হবে, ওকে, এই ম্যাথটার ক্যালকুলেশন আর একটু সহজ করা যায়। তো আমি এই ম্যাথটার ক্যালকুলেশন আরো সহজ করে পরবর্তী লেকচারে করে দিব। এই ম্যাথটার ক্যালকুলেশন আর একটু সহজ করে আমরা পরবর্তী লেকচারে করে দিব।